নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের রহস্যের আড্ডায় আবার আমরা একত্রিত হয়েছি একটি নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তমনস্কদের জন্য। সুলেখক অঙ্কুশ অধিকারীর কলমে টান টান রহস্যে পরিপূর্ণ ক্রাইম থ্রিলার গল্প দ্য ট্রিটমেন্ট। গল্প পাঠে রয়েছে ব্রতদীপ মুখার্জি। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কে কোথা থেকে গল্পটা শুনছ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিরাগ গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন সুলেখক অঙ্কুশ অধিকারীর কলমে আজকের গল্প দ্য ট্রিটমেন্ট। আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনিমেষ সান্যালের কপালে চিন্তার বেশ গভীর বলিরেখা ফুটে উঠেছে। বেশ অনেকদিন ধরেই শহরের বেশ কিছু নামি দামি মানুষের গুম হয়ে যাওয়ার খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহরে। ক্রাইম ব্রাঞ্চের পোড় খাওয়া অফিসার অনিমেষের কাছে যেন এটা একটা বিশাল চ্যালেঞ্জ। রাত দিন মাথা কুটে মরে গিয়েও যেন কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। অনিমেষের মাথা ব্যথার আরও বড় একটা কারণ, এদের মধ্যে অনেককেই ব্যক্তিগতভাবে চেনেও। সেই তালিকায় আছে ধনী ব্যবসায়ী অর্চন রায়, উকিল গণেশ তিওয়ারি, ডাক্তার রাধা গোবিন্দ মণ্ডল এবং প্রভাবশালী সমাজকর্মী বিদিশা চ্যাটার্জি। এই চারজনের সঙ্গে বহু বছর আগে থেকে ওর পরিচিতি, কিন্তু এদের অন্তর্ধান রহস্যের কোনো কুলকিনারা করেই ওঠা যাচ্ছে না। সিসিটিভির যুগেও এমন অদ্ভুতভাবে ফেঁসে আছে অনিমেষ যে কোনো প্রমাণ বা সূত্র নেই সিসিটিভি ফুটেজে। সিসিটিভির যে ফুটেজগুলো পাওয়া গেছে সেগুলো বিশেষ কোনো কাজেও লাগছে না, কারণ সেখানে কোনো অপহরণ বা অন্য কোনো ঘটনার ছবি ধরা পড়েনি। হ্যাঁ, শুধু ফুটেজগুলো সবকটাই একটু রাতের দিকে। আরও একটা মিল, প্রত্যেকেরই নিজস্ব গাড়ি থাকতেও কেউ নিজের গাড়ি নিয়ে যাননি। প্রত্যেকেই রাস্তায় বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। উবেরও নেননি যাতে ট্রেস করা সম্ভব। ফুটেজগুলো সবকটাই সেসব জায়গার যেখানে তারা পায়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু কোথায় যাচ্ছেন ঠিক যেন অন্ধকারের সূঁচ খোঁজার মতো ব্যাপার। অদ্ভুতভাবে এই সিসিটিভিগুলো যেখানে যেখানে আছে সেখানে আসার আগেই প্রত্যেকে গাড়ি ছেড়ে দিয়েছেন। সুতরাং ড্রাইভার বা গাড়িকে খুঁজে বার করে যে জিজ্ঞাসাবাদ করে যে উত্তর বেরোবে সেরকম কোনো সম্ভাবনাই নেই। তাও অন্ধকারে সূঁচ খোঁজার মতন করেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। টেবিলের উপর ঠক করে একটা আওয়াজ পেয়ে মুখ তুলল অনিমেষ। দেখল তারই সতীর্থ সমরেশ তার সামনে একটা চায়ের কাপ রেখেছে। কিরে সোমু, এখন আবার চা নিয়ে এলি? আর কি, খুব চিন্তায় আছো দেখলাম, তাই। হ্যাঁ, সে তো চিন্তায় আছে একটু। শহরে একের পর এক লোকগুলো যেভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কোনো খবরই পাচ্ছি না। ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে, তাই তো রথিনদাকে বারণ করে আমি নিজেই চাটা নিয়ে এলাম। থ্যাঙ্কস রে। কল ডিটেলসগুলো পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। তার আগে বলো, যারা নিখোঁজ হয়েছে তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলেছ কি? বা আর কোনো নতুন সূত্র বা ওই সবার জন্য কমন এরকম কোনো খবর পেয়েছো কি? কমন বলতে মানে কি কমনের কথা বলছিস বল? মানে কোনো একটা ঘটনা যা ঘটেছে সব ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে। হ্যাঁ, কমন প্যাটার্ন একটা আছে। প্রত্যেকটা কেসেই একটা কল আসে। প্রত্যেকেই বাড়ির লোকজনের থেকে আলাদা হয়ে গিয়ে কিছুক্ষণের জন্য ফোনে
কারোর সাথে কথা বলে, তারপর ঘামতে ঘামতে বেরিয়ে এসে কাউকে কিছু না বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। এই কারণেই তো তোকে বললাম ওই শেষ 1 মাসের কল রেকর্ডটা বার করতে। হ্যাঁ, পেয়েছি। ইনফ্যাক্ট কাল রাতে পেয়েছি, কিন্তু আজকে সুযোগ পেলাম বলার। এই দেখো। বলেই সমরেশ কল রেকর্ডটা নিয়ে অনিমেষের পাশে গিয়ে দাঁড়ায়। এটা আসলে গত 1 মাসের কল রেকর্ড। কল রেকর্ডে অস্বাভাবিক কিছু না থাকলেও আরও একটা জিনিস কমন সবার জন্য। বাড়ি থেকে যে সময় তারা বেরোয় তার ঠিক কিছুক্ষণ আগেই অজানা বিদেশি নাম্বার থেকে কল আসে। প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নাম্বার। এই কল আসার পরই তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর কোনো খোঁজ নেই তাদের। এটা দেখে অনিমেষ তাকায় সমরেশের দিকে। সমরেশকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ওঠে সে। আচ্ছা, নাম্বারগুলো কোন দেশ থেকে এসেছে বোঝা গেছে? মানে ট্রেস করা সম্ভব হয়েছে? সেটা তো স্ট্রেস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কতটা সঠিক এবারে এটা বলাটা খুব মুশকিল। কেন মুশকিল কেন? আসলে নাম্বারগুলো ঠিকঠাক না, বুঝলে। একবার দেখা গেল যে নাইজেরিয়া, তারপরে খানিকক্ষণ আবার চেক করে গিয়ে দেখা গেল যে সিডনি। মানে ওই খানিকটা সাউথের সিনেমার মতো গল্প আর কি। ফোন আসছে কিন্তু ট্রেস করতে গিয়ে বিভিন্ন লোকেশনে জাম্প করছে। বেশ। আচ্ছা, মোবাইল টাওয়ারের লোকেশন কিছু পাওয়া গেছে এদের, মানে যারা মিসিং? হ্যাঁ, এইখানেও একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা খুব কমন। কীরকম? শহরের বাইরের দিকে একটা এলাকা রয়েছে যেটা প্রধানত জঙ্গল এরিয়া বলা চলে। মানুষের জনবসতি সেখানে খুব কম। ওই কথাই আছে না, প্রদীপের তলায় অন্ধকার, খানিকটা সেই রকম আর কি। প্রায় 15-20 কিলোমিটার এলাকা, মানে জনমানব শূন্য একেবারে। একদম শূন্য বলাটা যদিও ভুল হবে, আছে কিছু মানুষ আছে মাঝে মাঝে, কিন্তু সেটা ধরার মধ্যে একেবারেই পড়ে না। প্রত্যেকেই এত রাতে বেরিয়ে এই এলাকার দিকেই গেছে, কিন্তু বেশ খানিকটা যাওয়ার পরে আর কোনো টাওয়ার লোকেশনের খোঁজ নেই। আর ওই ফোনের আইপি অ্যাড্রেস? না, তারও কোনো খোঁজ নেই, কারণ ফোনটাই অন নেই নিখোঁজ হয়ে যাবার পরের দিন থেকে। বেশ। আচ্ছা, একটা কথা বল, ওখানে কি টাওয়ারের কোনো সমস্যা আছে বা বুনো জন্তুর ভয়? না, কোনো বুনো জন্তু নেই সেখানে। তবে হ্যাঁ, ওই যে বললাম, সরকারের নজর কম থাকায় উন্নয়ন কম। টাওয়ার থাকে কিন্তু খুব দুর্বল। এর আগে 1-2বার ওদিকে আমি গিয়েছি, তখন দেখেছি ওই অঞ্চলে ফোনের টাওয়ার প্রায় থাকে না। একবার একটা গ্রুপ নিয়ে ওই এদিক ওদিক একটু খোঁজ খবর করতে হবে, বুঝলি। জঙ্গলে একবার তল্লাশি করে দেখলে তো হয়, তাই না? করাই যায়, তবে অনেকটা এলাকা জুড়ে ওই জঙ্গলটা। পুরোটা সার্চ করা হয়তো সম্ভব হবে না, তবে টিম নিয়ে যতটা কভার করা যায় আর কি। কালকে সকাল সকালই তো বেরিয়ে করা যায় নাকি? আমাদের একটা ছোট টিম চলুক, আর ওই লোকাল থানার একটা সার্চ টিম চলুক। জঙ্গলটা মোটামুটি একটু সার্চ করে দেখা যাবে। বেশ, তাই হবে। আমি আজ সব রেডি করে রাখছি। বেশ। আমি তাহলে আজ একবার ওই রাধা গোবিন্দবাবু আর গণেশবাবু ওনাদের বাড়িতে গিয়ে আরও একবার ওনাদের পরিবারের সাথে ডিটেলসে কথা বলি, বুঝলি। কালকের জন্য তুই এদিকে সব তৈরি রাখ। অনিমেষ এটা বলে টেবিল ছেড়ে উঠতে যাবে, ঠিক এই সময় পথ আটকালো সমরেশ। সমরেশের দিকে তাকাতেই অনিমেষ দেখতে পেল সমরেশের মুখে একটা হালকা হাসি। হাসিটার কারণ বুঝতে না পেরে অনিমেষ বলে উঠল, আরে কি দাবিটা কি? ট্রিট কবে দিচ্ছ? ট্রিট? কিসের ট্রিট আবার? 35 বছর বয়সে এসে বিয়ে করছো, তাও আবার যে সে নয়, একজন সুন্দরী প্রফেসর। তোমাদের বছরে 10 বছরের পার্থক্য। কি করে বৌদিকে হাত করলে একটু বলো তো, আমরাও একটু ফলো করি তোমার পথ। এই কেমন করে করা যেতে পারে বলো না? বলেই হেসে উঠল সমরেশ। সমরেশের দেখা দেখি অনিমেষও হেসে উঠলেন। তারপর সমরেশের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অনিমেষ বলে উঠল, সিক্রেট বলবো কেন? তুমিও না, একটু কিনা ভাইদের সাহায্য করবে কোথায়, কিসের দাদা। ট্রিটটা তো দাও, ব্যাচেলার পার্টিটা। আরে বাবা, দেবো দেবো, এখনো তো 2 মাস বাকি আছে নাকি? আমার বিয়েতে গিয়ে খাবি একবারে? না 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 না, আগে ট্রিটটা চাই। আচ্ছা বেশ, কাল ওই সার্চটা করে ফিরি। কখন ফিরবো তো জানি না, আগে ফিরি, তারপর ওই গোটা ডিপার্টমেন্টে ট্রিট দেবো, ঠিক আছে? জানিয়ে দে সবাইকে। আমি এক্ষুনি জানাচ্ছি। আচ্ছা দাঁড়া, আগে কাজের কথাটা সেরে নি। কালকে আমার সাথে কে কে যাবে বলতো? দেখ, আমি বলবো আমরা 3 জন যাই, আমি, তুই আর কাকে নেওয়া যায় বল? সন্দীপ যাবে, নতুন জয়েন করেছে।
ওকেও তো কাজ করা বুঝতে হবে আস্তে আস্তে। বেশ, তাহলে আমি, তুই আর সন্দীপ, আমরা তিনজনই যাই। আর সন্দীপকে বলে দিস তাহলে তৈরি থাকতে। বেশ, বলবো। সমরেশের সঙ্গে কথা বলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ল অনিমেষ রাধা গোবিন্দবাবু আর গণেশবাবুর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার জন্য। আরও একবার সব কিছু আরও নিখুঁতভাবে জানাটা দরকার। রাধা গোবিন্দবাবুর বাড়িতে তখন তার শোকে মুহ্যমান ছেলে ও তার স্ত্রী রয়েছেন। মাকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে আরও একবার বসল সে অনিমেষের সামনে। অনিমেষ আবারও একবার অনুরোধের সুরেই বলল, দেখো পার্থ, অনেকটা বাধ্য হয়েই তোমার কাছে আসা। সত্যি বলতে বিশেষ কোনো ক্লু আমি খুঁজে পাচ্ছি না এই কেসটাতে, মানে আমাদের ডিপার্টমেন্টের কেউই। সেদিন তোমার বাবা বেরোনোর আগে ঠিক কী কী ঘটনা ঘটেছিল সেটা একবার মনে করে বলতে পারবে? পার্থ মাথা নিচু করে ধীরে ধীরে শুরু করল। সেদিন তখন রাত প্রায় 8টা বাজে। বাবা সেদিন চেম্বারে যাননি, বাড়িতেই গল্পগুজব করছিলেন। হঠাৎ রাত 8টার দিকে একটা ফোন আসে। বাবা ফোনটা রিসিভ করেন। প্রাথমিকভাবে কথা শুনে মনে হচ্ছিল কোনো রোগীকে দেখতে যাওয়ার জন্য অনুরোধ আসছিল। বাবা কঠোরভাবেই না বলে ফোনটা কাটতে যাবেন, সেই সময় হঠাৎ বাবা ফোনটা চেপে ধরেন কানে। চোখটা একটু বিস্ফারিত হয়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। কিছু না বলেই বাবা পাশের ঘরে চলে গিয়ে দরজাটা বন্ধ করে দেন। তারপরে বেরিয়ে আসেন মিনিট 5 পর। কাউকে বলার বিশেষ সুযোগ না দিয়েই আসছি বলে বেরিয়ে যান। তারপর অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও আসছেন না দেখে আমরা কল করি, কিন্তু সেই এক কথা, সুইচ অফ। আজও করলাম, আজও তাই বলল। কথাটা শুনে ভাবতে আরম্ভ করল অনিমেষ। আরও বেশ কিছু জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এলো সে। এরপর গন্তব্য গণেশবাবুর বাড়ি। গণেশ তিওয়ারির মতন প্রভাবশালী মানুষের পেছনেও যে কেউ পড়তে পারে এই কথা যেন ভাবাই যায় না। গণেশবাবুর বাড়িতে যখন পৌঁছল অনিমেষ, তখন তার বাড়িতে তার 2 ছেলে, তাদের স্ত্রী, মেয়ে, জামাই সবাই উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সেই প্রায় একই সময় রাত 8টাতেই গণেশবাবুর কাছে ফোন আসে, কিন্তু সেটা অন্য দিন। প্রথমে শুনে কোনো মক্কেল মনে হয় বাড়ির লোকেদের। তারপরে চিন্তামগ্ন মুখে কানে ফোন নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যান তিনি। আর ফেরত আসেননি। দুজনের বাড়ি থেকেই ঘুরে অফিসে ফিরে কাজ কিছু গুছিয়ে নিয়ে নিচের বাড়িতে ফিরে যায় সে। কেসটা কি হতে পারে বা না পারে ভাবতে ভাবতেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে অনিমেষ। চোখটা একটু লাগবো লাগবো করছে, এমন সময় তার ফোনটা বেজে ওঠে। একটু বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখতেই সে দেখতে পায় তার হবু স্ত্রী অভিষিক্তা। এই সময় সাধারণত অভিষিক্তার ফোন আসে না। আজ ফোন দেখে অনিমেষ ভাবতে আরম্ভ করল কোনো বিপদ হলো কিনা। ওপারে উদ্বিগ্ন অভিষিক্তার গলা ভেসে আসে, কি গো, আজ সারাদিন ফোন নেই? সরি গো, কাজ নিয়ে এতটাই ঘেঁটেছিলাম না, আমার কিছু বলার নেই। আচ্ছা, কাল কি করবে? কালকে ওই শহরের বাইরে জঙ্গলের দিকটা একবার যাব সার্চ টিম নিয়ে। সকালে ওই 10টার দিকে বেরোবো ধরো। কজন যাচ্ছ? কি ব্যাপার বলো তো, এত খুঁটিনাটি জানতে চাইছো? জানছি, কারণ কখন তোমার কথা বলার সময় হবে সেই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করছি আর কি। কালকে আমরা 2টো টিম যাব। একটায় থাকবো আমি, সমরেশ আর সন্দীপ, আর অন্য টিমটায় থাকবে লোকাল থানার মোটামুটি ধরো ওই 6-7 জন মতো। আচ্ছা বেশ। শোনো না, অনেকদিন তো আমাদের দেখা হয় না। কাল তুমি বাইক নিয়ে যেও, তাহলে তোমার কাজ শেষ হলে দুজনে একটু ঘুরতে যেতাম। দেখো, আমার কাজ কখন শেষ হবে সেটা কিন্তু ঠিক নেই। আমি অপেক্ষা করব, অসুবিধে নেই। আচ্ছা শোনো না, আর একটা আবদার করবো তোমায়। আবার কি আবদার? তেমন কিছু না, ওই মানে জঙ্গলের মাঝে বেশ কয়েকটা ভালো পোজে ছবি তুলে পাঠাবে আমায়। না করবে না কিন্তু? আরে বাবা, সবাই থাকবে, কি করে হবে বলো তো? আর ছবিটা তুলে দেবেই বাকি। আমি তো আর আমার ডিপার্টমেন্টের জুনিয়রদের বলতে পারি না যে ভাই আমাকে একটা ছবি তুলে দাও, গার্লফ্রেন্ডকে পাঠাবো। কি যে বলো। সে তুমি কিভাবে ম্যানেজ করবে তুমি জানো। আর হ্যাঁ, ফোনে টাইমার নিয়ে ছবি তোলার অপশনও থাকে, বুদ্ধি করে সেটা ইউজ করলেই হয়। ভগবান। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। নাও, এটা বলার আর জানার জন্যই ফোন করলাম একবার। সাবধানে যেও, আর ছবি পাঠাতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকের মতো রাখি তাহলে। অনিমেষের আশ্বাস শুনে অভিষিক্তা ফোন রেখে দেয়।
তাদের সম্পর্ক যে কিভাবে শুরু হয়েছিল মনে করতে গিয়ে থাক, আর মনে করে লাভ নেই। বেশ সুন্দর সবকিছু চলছে এই ভেবে ফোনটা রেখে অনিমেষ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অনিমেষ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছে সন্দীপের সঙ্গে দেখা করে সে। সমরেশ আজ আসতে পারেনি আর তাদের সঙ্গে যেতেও পারবে না। সমরেশের বাবার হঠাৎ করেই শরীর একটু বেশি খারাপ করায় বাবাকে নিয়ে হাসপাতালে গেছে সে। ফিরতে তার দেরিই হবে। সন্দীপ ক্রাইম ব্রাঞ্চের গাড়ি ও একজন ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ে আর আগের দিনের কথা মতোই বাইক নিয়ে বেরিয়ে পড়ে অনিমেষ। লোকাল থানা থেকে 6 জনের একটা সার্চ টিম নিয়ে বেরিয়ে পড়ে তারা। মোটামুটি 1 ঘন্টার সময় নিয়ে তারা এসে পৌঁছয় সেই এলাকায়। এই এলাকার আলাদা কোনো নাম নেই সেইভাবে। স্থানীয় যে গ্রাম আছে সেটা এখান থেকে একটু দূরে। গ্রামের নাম রত্নাগঞ্জ। এই গ্রামের লোকেরা এই জঙ্গল এলাকাকে ডাকে স্বদেশীদের আড্ডা বলে। বড় বড় স্বাধীনতার আগে অনেক বিপ্লবী নাকি এই জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকত। অনেক বিপ্লবী মিটিং এখানে সম্পন্ন হতো সেই সময়। রাতের অন্ধকারে এখানে গা ঢাকা দিয়ে থাকা খুব সুবিধে হতো। জঙ্গল অঞ্চলে পৌঁছেই তারা তাদের অপারেশন শুরু করলো। সমরেশের কথাই ঠিক, জঙ্গল এতটাই ঘন যে পুরোটা সার্চ করা সম্ভব না। তার উপর বড় বড় গাছপালার জন্য জঙ্গলের অধিকাংশ জায়গাতেই সূর্যের আলো মাটি স্পর্শ করে না। তবু ওর মধ্যেই টানা 3 ঘন্টা অপারেশন চালানোর পর বিশেষ কোনো তথ্য বা ক্লু কিছু না পেয়ে জঙ্গলের একটা ফাঁকা জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়ল তারা। সন্দীপ নতুন জয়েন করলেও বেশ মিশুকে ছেলেই বলা চলে। চোখ কান বেশ ভালো রকম সজাগ। সার্চ অপারেশন সফল না হওয়ায় বেশ একটু ক্লান্ত আর একটু মন ভেঙে গেছে সকলের। 9 জনের প্রায় সকলেই এদিক ওদিকে তখন ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। কেউ গাছের কাটা গুড়ির উপর বসে রয়েছে। সন্দীপ অনিমেষের পাশে এসে বসে অনিমেষের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার এবার কি তাহলে ফিরবেন? হ্যাঁ, ফিরতে তো হবেই। চলুন তাহলে আস্তে আস্তে এগোনো যাক। হ্যাঁ যাবো, তোমরা এগো, আমি একটু পরে যাচ্ছি। বাইক তো সঙ্গে রয়েছে, অসুবিধে নেই। এই জঙ্গলে একা থাকবেন? আরে বাবা, ভয় নেই, জন্তু জানোয়ার তো নেই এখানে, কোনো অসুবিধা হবে না, আমি ঠিক চলে যাব। আচ্ছা স্যার। কথাবার্তা শেষ করেই অনিমেষ বাদে বাকি সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খাপছাড়া জঙ্গলের মধ্যে তখন একা অনিমেষ। মনে মনে ভাবে, এই এক অদ্ভুত জ্বালা হয়েছে বাবারে, বুড়ো বয়সে এসে গার্লফ্রেন্ডের জন্য ছবি তুলতে হচ্ছে, মানে হয়? বলে পকেট থেকে ফোনটা বার করতেই মুখ থেকে তার একটা শব্দ বেরিয়ে আসে। ও শেট, ফোনে একটুও টাওয়ার নেই। সে ভুলেই গেছিল যে এখানে টাওয়ার থাকে না। ছবি তুলে সে যেমন পাঠাতে পারবে না হোয়াটসঅ্যাপে, তেমনি কোনো সমস্যায় পড়ে গেলে ব্যাকআপের জন্য সাহায্যও চাইতে পারবে না। পুলিশের গাড়িগুলো বেশ খানিকটা এগিয়ে গেছে। জঙ্গলের নির্জনতা উপভোগ করতে গিয়ে আর একটা সিগারেট খেতে গিয়ে একটু লেটও করে ফেলেছে সে। চটপট ফটো সেশন শেষ করে বাইকে স্টার্ট দেয় সে। বাইক স্টার্ট নিয়ে 200 মিটার মতো এগোতেই বিপত্তি। টায়ার বাস্টের বিভৎস জোরে আওয়াজে কেঁপে উঠল শান্ত জঙ্গল এলাকা। অনিমেষ নেমে দেখল দুটো চাকাই গেছে, কোনো হাওয়াই নেই চাকায়। বাইকটাও গেল, বিরক্তিকর একেবারে, কাজের সময় যত ঝামেলা। বুলে দুম করে বাইকে সজোরে লাথি মারে নিজের বোকামির জন্য। কেন যে গাড়িগুলোর সঙ্গে গেল না। এই জঙ্গলে এখন কোথায় সাহায্য পাবে? বিরক্ত হয়ে বাইকে হেলান দিয়ে একটা সিগারেট ধরায়। টায়ার কেন বার্স্ট করলো পরীক্ষা করতে সে একটু রাস্তা ধরেই পিছিয়ে যায়। খানিক দূর এগোতেই দেখতে পায় বেশ খানিকটা অংশ জুড়ে রাস্তায় পেরেক ছড়িয়ে রয়েছে। অনিমেষ নিজের মনেই বলে ওঠে, আশ্চর্য ব্যাপার, একটু আগেই পুলিশের গাড়িগুলো আরামসে বেরিয়ে গেল, কিছু হলো না, অথচ এখন রাস্তা ভর্তি পেরেক। তাহলে কি কোনোভাবে আগের গাড়িগুলোতে কিছু পেরেক কোনো দরকারে কোথাও রাখা ছিল, সেগুলো পড়ে গেল নাকি? এই রাস্তাতে পেরেক কে ছড়াবে? অনিমেষ বসে সেগুলোই নিরীক্ষণ করছিল। এই সময় পেছন থেকে হালকা একটা মচমচ আওয়াজ শুনে বিপদ আন্দাজ করে অনিমেষ। কারণ এই জঙ্গলে কারোর আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। রিভলভারের বাটনটা খুলে নিয়ে পেছনে তাকাতেই সে দেখতে পেল বছর 20-25-এর এক যুবক হাত তুলে সারেন্ডার করার ভঙ্গিতে দাঁড়িয়ে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করছে। অনিমেষ কিছুক্ষণ দেখার পর বুঝতে পারল লোকটা খুব সম্ভবত কথা বলতে পারে না, অর্থাৎ বোবা। ভালো করে তার ইশারাগুলো দেখার পর সে বুঝতে পারল
ছেলেটি আসলে তাকে সাহায্য করতে চাইছে। অনিমেষও ইশারাতেই তাকে বোঝালো যে তার বাইকের চাকা পাংচার হয়ে গেছে, এখানে সাহায্য করার কেউ নেই। তার উত্তরে ছেলেটি ইশারাতেই তাকে বোঝানোর চেষ্টা করলো সে বাইকটা নিয়ে সারিয়ে সাহায্য করতে চায়। জঙ্গলের মধ্যে সাহায্য পাওয়ার কোনো উপায় না দেখে অনিমেষ রাজি হয়ে যায়। ছেলেটি বাইক ঠেলে বাইকটাকে নিয়ে যেতে থাকে আরেকটু গভীর জঙ্গলে। ইশারায় বোঝায় যে জঙ্গলের মধ্যে কোনো একটা থাকার ব্যবস্থা আছে, হয়তো ছেলেটির বাড়ি। সেখানেই নিয়ে গিয়ে সে ঠিক করতে চায় হয়তো। বেশ অনেকটা রাস্তা আসার পর একটা বেশ পুরনো পাকা বাড়ি দেখতে পাওয়া যায় জঙ্গলের মধ্যে। বোঝাই যাচ্ছে অনেকদিন আগের তৈরি, কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানেন না কেন, ভাবতেই অবাক লাগে। সামনেটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, কাঠের একটা দরজা আছে বেড়া লাগোয়া। তারপরই বাড়িটা। বাইকটা ঢুকিয়ে স্ট্যান্ড করে সে অনিমেষকে অনুরোধ করলো একবার ভেতরে গিয়ে বসতে। অনিমেষ তাতে রাজি হয়ে যায়। ছেলেটি দরজা খুলে ঘরে বসতে বলে। ঘরে পা দিতেই ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় সে। না, কোনো মানুষের নয়, কুকুরের চিৎকার। দরজার সোজাসুজি একটু দূরে 3টে কুকুর বাঁধা। অনিমেষকে দেখে তারা চিৎকার করছে, জিভ দিয়ে এমনভাবে লালা ঝরছে, অনিমেষের দিকে তাকিয়েই রয়েছে যেন পারলে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই এই চুপ 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 চুপ, কাম অন, কাম ডাউন, চলো 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 ঘরে চলো, ঘরে এসো। বছর 35-এর এক ভদ্রলোক অর্থাৎ অনিমেষের বয়সী একজন পাশের একটা ঘর থেকে বেরিয়ে কুকুরগুলোর মাথায় হাত বুলিয়ে ভেতরের ঘরে নিয়ে গেল। তাদের ভেতরের ঘরে নিয়ে গিয়ে রেখে এসে সে ভদ্রলোক অনিমেষের সামনে এসে দাঁড়ান। চোখে চশমা, পায়জামা, পাঞ্জাবি পরা, নেহাত নিপাত ভদ্রলোক এই ব্যক্তি। অনিমেষের সামনে এসে হাত জোর করে তাকে বসার অনুরোধ জানালেন তিনি। সামনাসামনি বসে কথা বলাটা সেই ভদ্রলোকই শুরু করলেন। নমস্কার, আমার নাম অভিজিৎ দত্ত। আপনার পরিচয়টা? নমস্কার, আমি অনিমেষ সান্যাল, ক্রাইম ব্রাঞ্চ। ও বাবা, আপনি তো তাহলে পুলিশ দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্লিজ কিছু মনে করবেন না, আপনি ঢুকতেই আমার 3টি পশু আপনাকে দেখে একটু অভদ্রতামি করে ফেলেছে। প্লিজ ডোন্ট মাইন্ড। না না, ঠিক আছে। কি নাম ওদের? ও লুসি, জর্জ আর ও হকম্যান। আসলে ওদের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তো, তাই এরকম চিৎকার করছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। বলছি, এই অসময়ে এসে আপনাকে ব্যতিব্যস্ত করার জন্য আই এম রিয়েলি সরি। নেহাত আমার বাইকটা খারাপ হয়ে গেল তাই। আরে না না, কোনো ব্যাপার না। কি হয়েছে আপনার বাইকে? আর বলবেন না, পাংচার হয়ে গেছে হঠাৎ করেই। ভাগ্যিস ওই আপনার বাড়িতে কাজ করা ছেলেটি এসেছিল, তাই বেঁচে গেলাম, না হলে বড্ড বিপদে পড়েছিলাম আজকে। ও আমার বাড়ির কাজের লোক নয়, ও আমার ভাই। অ্যাকচুয়ালি ও কথা বলতে পারে না। ও সরি, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। ওর একমাত্র সম্বল আমি। ওর নাম দীনেশ। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এই এত ভেতরে জঙ্গলের মধ্যে বাড়ি? আসলে কি জানেন তো, এই জায়গাটা একসময় স্বদেশীদের আড্ডাখানা ছিল। হ্যাঁ হ্যাঁ, শুনেছি সেটা। আর আমার দাদুরা ছিলেন 2 ভাই। আমার নিজের দাদু ব্যবসা করতেন, আর আমার দাদুর ভাই ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন। দাদুর ভাই মানে সেও আমার দাদুই, যদিও সেই দাদুর ভাই ব্রিটিশ সরকারের অধীনে কাজ করতেন মানে এটা নয় যে তিনি ব্রিটিশ শাসনের অনুগত ছিলেন। তিনি ব্রিটিশদের অধীনে কাজ নিয়েছিলেন তার ভাই অর্থাৎ আমার দাদুকে বাঁচানোর জন্য। বাঁচাবার জন্যে? কেন, আপনার দাদু তো ব্যবসা করতেন বললেন। হ্যাঁ, সেটারও কিন্তু একটা বড় উদ্দেশ্য ছিল। দাদু যা রোজগার করতেন তার বড় একটা অংশই বিপ্লবীদের কাজে দান করতেন। তাই তাকে সব দিক থেকে রক্ষা করার জন্য, ব্রিটিশ সরকারের ভেতরের খবর আনার জন্য সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি ছিল। বিপ্লবীদের জন্য এই জঙ্গল একটা আদর্শ আস্তানা হয়ে ওঠায় আমার দাদুই এই বাড়িটা নির্মাণ করান, যাতে বিপ্লবীদের সরানো বা লুকোনো যেতে পারে। ব্রিটিশরা এই জঙ্গলের ব্যাপারে জানতে পেরে আমার দাদুর ভাইকেই এই জঙ্গলের একটা নকশা তৈরি করে দিতে বলেন। তিনি তখন বুদ্ধি করে পুরো জঙ্গলের নকশা তৈরি করেন, শুধু এই বাড়িটার অস্তিত্বের কথাটা বাদ দিয়ে। সেই কারণেই এখানে ব্রিটিশরা খুব একটা সুবিধা করে উঠতে পারত না। কিন্তু একবার এক ব্রিটিশ চর এই বাড়িটা দেখে ফেলেছিল জানেন, কিন্তু স্বদেশীদের চোখে পড়ে যাওয়ায় তাকে এইখানেই গুলি করে হত্যা করে পুঁতে দেওয়া হয়। তার আর কোনো খোঁজখবর বাইরের কোনো লোকজন পায়নি।
তো তখন থেকে এই বাড়ি এইখানে এইভাবেই রয়েছে। স্বাধীনতার পর এই বাড়িটা আমাদের বংশের লোকেরা ব্যবহার করতো ঘুরে আসার জায়গা হিসেবে। এই বাড়িটার বিষয়ে আমাদের চেনা পরিচিতরাও জানে না সেইভাবে। আমিও এখানে আসি মাঝে মাঝে এই ছুটি কাটাতেই। এখানে বেশ কিছু গুপ্ত কক্ষও আছে মাটির তলায়। বাহ, দারুণ তো। বলছি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন না, কি ব্যাপার? এখানে কি আপনি যাতায়াত করেন, মানে নির্দিষ্টভাবে থাকেন না? হ্যাঁ, ওই মাঝে সাঝে আসি দুই ভাই, প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে নিতে। কেন বলুন তো? এইটা একটু দেখুন তো, এদেরকে আপনি চিনতে পারছেন? অনিমেষ তার কোমরে বাঁধা ব্যাগের পকেট থেকে সেই ছবিগুলো বার করলো যারা নিখোঁজ। অভিজিৎবাবু ছবিগুলো নাড়াচাড়া করতে করতে বললেন, না অনিমেষবাবু, এদের তো কখনো দেখেছি বলে মনে হয় না। আর আমি থাকি বা কোথায়? এই দেখুন না, ঘরে কারেন্টেরও কোনো ব্যবস্থা নেই। যেটা দেখছেন সেটা সোলারে চলছে, এই কারণে আলাদাভাবে আমার কারেন্টের বিলও আসে না। বাহ, তা দারুণ তো। সবই কি আপনার নিজের সেট আপ? হ্যাঁ, সব নিজেরাই করেছি সময় নিয়ে। কিন্তু এরা কারা, মানে যাদের ছবি দেখালেন? আসলে এরা সবাই এই এলাকাতেই নিখোঁজ হয়েছে, কিন্তু কোথায় কেউ বুঝতে পারছে না। এদের খোঁজ করতেই আমরা এসেছিলাম আর কি এখানে। বাকিরা বেরিয়ে গেছে, আমি একটু দরকারি পিছিয়ে পড়েছিলাম। তারপরেই তো এই বাইক পাঞ্চার হয়ে এই ব্যাপার। আপনি মাঝে মাঝে আসেন বললেন এখানে, তাই ভাবলাম যদি আপনি চিনতে পারেন এদের। না অনিমেষবাবু, রিয়েলি সরি, আমি তো দেখিনি, আর শুনেও খারাপই লাগলো বড্ড। হ্যাঁ, এরা বেশিরভাগই কেউ ডাক্তার, কেউ সমাজকর্মী, দুষ্কৃতীও আছে এই তালিকায়। কিন্তু এদের অন্তর্ধান বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের ডিপার্টমেন্টে। হ্যাঁ, সেটা তো বটেই। আচ্ছা, এখন তো প্রায় দুপুর 2টো বাজে। সকাল থেকে কিছু খেয়েছেন? না, কিছু খাওয়া হয়নি আসলে। ওই সকালে বেরোনোর সময় ব্রেকফাস্ট করেছিলাম। তাহলে তো খিদেও পেয়েছে আশা করি আপনার। হ্যাঁ, সেটা তো একটু পেয়েছে। কেন বলুন তো? যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। বলছি, এই গরিবের ঘরে একটু মাংস ভাত খেয়ে যান। অনিমেষের কাছে এই প্রস্তাবটা অনেকটা হাতের চাঁদ পাওয়ার মতন। একবার উঁকি দিয়ে বাইরে দেখে নিল। দিনেশ তখনও তার বাইক ঠিক করতে ব্যস্ত, তার প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে। সকাল থেকে কাজে নেমে খিদেও প্রচুর পেয়েছে, তাই এই প্রস্তাবে না করাটা একরকম বোকামি। সব দিক ভেবে নিয়ে রাজি হয়ে গেল অনিমেষ। কিছুক্ষণের মধ্যেই অনিমেষের জন্য গুছিয়ে সব কিছু নিয়ে এলেন অভিজিৎবাবু। আপনাদের কই? আপনারা খাবেন না? আরে আপনি খান, আমাদের খাওয়া আগে হয়ে গেছে। আমরা ওই 12টার দিকেই খেয়ে নিয়েছি। আসলে আমাদের অভ্যাসটা একটু আগে খেয়ে নেওয়ার। একটু বেশি করেই রান্না করা থাকে, তাই আর অসুবিধা হয় না। আচ্ছা, এখানে তো ছুটি কাটাতে আসেন আপনারা। আপনাদের আসল বাড়ি কোথায়? উত্তর বনগ্রামে আমরা আসলে থাকি। উত্তর বনগ্রাম? হ্যাঁ, চেনেন নাকি? চেনা চেনা লাগছে মনে হলো। হ্যাঁ, তা হয়তো কখনো গিয়ে থাকবেন। আপনি মন দিয়ে খান, দেখুন কেমন লাগে, জানাবেন। হ্যাঁ, মাংসটা বেশ ভালো, রান্নাও বেশ ভালো হয়েছে, কিন্তু অনিমেষের যেন একটু অন্যরকম লাগছে খেতে। ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে বেশ ভালো করে জমিয়ে মাংস ভাত খেয়ে উঠে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে চেয়ারে বসলো অনিমেষ। অভিজিৎবাবু তখন টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। একটু যেন ভাত ঘুমও পেয়ে গেছে অনিমেষের। একটু কেমন যেন ঝিমুনি ঝিমুনি লাগছে। অভিজিৎবাবু সব সেরে সামনে এসে বসলেন অনিমেষের। বেশ কেমন যেন একটু বেশি ঝিমুনি লাগছে অনিমেষের। কেন যে এরকম আজ হচ্ছে কে জানে, ঠিক যেন কেউ নেশা করিয়ে দিয়েছে। তাও কোনো রকমে তাকিয়ে রইল সে। হঠাৎ করে কারেন্টও চলে যায় এই সময়, অথচ সোলার প্যানেলে এভাবে কারেন্ট যাওয়াটা উচিত নয়। কারেন্ট চলে যেতেই অভিজিৎবাবুর মুখ থেকে কয়েকটা কথা বেরিয়ে এলো। এই যা, বোধহয় কোনো কানেকশনে ফল্ট হয়েছে। দাঁড়ান, আপনি বসুন, আমি মোমবাতিটা নিয়ে আসছি। এই বলে উঠে গিয়ে মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলেন অভিজিৎবাবু। অনিমেষের সামনে টেবিলে মোমবাতি রেখে বললেন, কি হলো অনিমেষবাবু, কিছু অস্বস্তি হচ্ছে নাকি? না না, বলুন বলুন, অসুবিধে নেই। আপনার বাইক সারাই হতে তো মনে হচ্ছে বেশ কিছুটা সময় লেগে যাবে। হ্যাঁ, যা দেখছি সেরকমই মনে হচ্ছে।
আপনার ভাই কি মেকানিক? হ্যাঁ, কাজ জানে, শিখিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি কি যেন বলছিলেন? চলুন না আমরা একটা গেম খেলি। আপনারও যথেষ্ট ঘুম ঘুম পাচ্ছে, গেম খেললে আস্তে আস্তে কেটে যাবে ব্যাপারটা। গেম? কি গেম খেলবেন? এই আর কি, প্রশ্ন উত্তর পর্ব ধরুন। আপনি, আমি, আমাদের জীবনের বিভিন্ন ঘটনা, অভিজ্ঞতা এইসব নিজেদের মধ্যে ভাগ করে নেবক্ষণ। সাধারণত অনিমেষের মতন একজন বুদ্ধিমান অফিসারের এতে চট করে রাজি হওয়ার কথা না থাকলেও কোনো এক মন্ত্র বলে সে রাজি হয়ে গেল। খানিকটা জুয়া খেলার মতন করে বসা, টেবিলের দুদিকে অনিমেষ আর অভিজিৎবাবু বসে, দরজা জানালা প্রায় বন্ধ, মাঝে একটা মোমবাতির আলো। অভিজিৎবাবু বলা আরম্ভ করলেন। তা আপনি শুরু করবেন না আমি শুরু করব? আপনিই করুন না, গেমের প্ল্যানটা তো আপনারই। বেশ তো। তা অনিমেষবাবু, আপনার কেমন লাগছে বলুন এখানে এসে? আপাতত তো ভালোই লাগছে, যেভাবে আমাকে ওয়েলকাম করলেন। খুবই আমি কৃতজ্ঞ আপনার কাছে। আরও অনেক বেশি ভালো লাগবে, অপেক্ষা করুন। অনিমেষ যেন বুঝতে পারছে তার চোখ যেন একটু একটু করে ঝাপসা হচ্ছে, মোমবাতির আলোটা একটু যেন বড় বড় লাগছে। সামনে টেবিলে থাকা জলটা খেয়ে নিল সে ঢকঢক করে। অভিজিৎবাবু প্রশ্ন করলেন, কি অনিমেষবাবু, আপনার কি খুব অসুবিধা হচ্ছে? না না, এখন ঠিক আছে, জলটাকে একটু কেমন যেন মনে হচ্ছিল আসলে। এখন ঠিক আছে, আপনি বলুন না। আসলে ওই অনেকক্ষণ পেট ফাঁকা থাকার পরে খেয়েছি তো, তাই হয়তো একটু অস্বস্তি হচ্ছে। এখন বেটার আছি, বলুন বলুন, আপনি বলুন। আচ্ছা, বেশ বেশ বেশ। তা আপনি কতদিন চাকরিটা করছেন? প্রায় 10 বছরের উপর তো হবেই, ভালো খারাপ সব মিলিয়ে আর কি। ক্রাইম ব্রাঞ্চে এসেছি 5 বছর, তার আগে অন্য ডিপার্টমেন্টে ছিলাম। তা আপনার কিছু ভালো খারাপ অভিজ্ঞতা এইসব নিয়ে কিছু বলুন না। আগে না হয় ভালোটাই বলুন। ভালো বলতে দেখুন, আমি আমার ডিপার্টমেন্টে একজন অনেস্ট অফিসার হিসেবেই পরিচিত। ঘুষ নি না, কোনো দাগ নেই আর কি। আর সবার মতে ক্রাইম রেট কমানোতে আমার একটা বড় অবদান আছে। গত বছরই মুখ্যমন্ত্রীর হাত থেকে ডিপার্টমেন্টের বেস্ট পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছি আমার কর্মক্ষমতার জন্য। একজন ক্রাইম ব্রাঞ্চের সদস্য হিসেবে আর কি চাওয়ার থাকতে পারে বলুন। আর আপনি বলুন না, আপনার ঘটনা, ভালো অভিজ্ঞতার কথা কিছু। আমার ভালো অভিজ্ঞতা বলতে গেলে, আমি যে বিদেশের কোম্পানিতে চাকরি করতাম, পড়াশোনাতে ভালো ছিলাম বলে একটা স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম। সেখানে কাটানো মুহূর্ত আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলো। দেশ বিদেশের বিভিন্ন বন্ধু বান্ধবদের নিয়ে বেশ ভালোই কেটেছিল সেই সময়টা। অনেক রকমের মানুষ, অনেক অভিজ্ঞতা এইসব সঞ্চয় করেই ফিরে এসেছিলাম। কিছু হয়েছে অভিজিৎবাবু? না, কিছু না, বাদ দিন। এবার আমার পালা, আমি প্রশ্ন করব কিন্তু। হ্যাঁ হ্যাঁ, করুন। আচ্ছা, আপনি তো বললেন আপনি একজন সৎ এবং দায়িত্বশীল অফিসার। আপনি বেস্ট অফিসার হওয়ার জন্য পুরস্কারও পেয়েছেন। আপনার সমাজে অবশ্যই অনেক সম্মান প্রাপ্তি সবই রয়েছে। এইখানে শুধু একটা কিন্তু আছে। কিন্তু? কিসের কিন্তু? আচ্ছা, আপনি জেনে শুনে জীবনে কখনো রক্ষকের বেশি ভুল বা ভক্ষকের কাজ করেছেন? কখনোই না, একদমই না। ঠিক বলছেন? হ্যাঁ, একদম ঠিক বলছি, কিন্তু কেন? আহা, এটা তো সমাজের সামনে। আমি পেছনের কথাটা জিজ্ঞেস করছি আপনাকে। পেছনে আবার কি হবে? মানে আপনি এরকম কেন বলছেন? কিন্তু আপনার কাজের রেকর্ড তো অন্য কথা বলছে অনিমেষবাবু। কি কাজ বলুন, খুলে বলুন আমাকে। ওটাই তো, প্রমাণ না থাকলে সবাই ভালো, সবাই সৎ, কিন্তু থাকলে ওই জামাতেই লাল রঙের দাগ পড়ে। না না, আপনার কাছে কি প্রমাণ আছে? কোন ঘটনার কথা আপনি জানেন? আপনি নিজে মুখে বললে ভালো হতো নাকি? আমার তো এ বিষয়ে কিছু বলার নেই। নিজে এগুলো যদি আমি মানে কোনো কিছু করে থাকি তবে তো বলবো। আপনি বলুন, কোন ঘটনার কথা বলছেন? বেশ,
তবে কিছু ঘটনা বলি আমি। 1 নম্বর, আজ থেকে 2 বছর আগের ঘটনা, জানেন তো। লিভিং বেল নার্সিং হোম থেকে বাচ্চা পাচারের একদম সঠিক একটা ইনফরমেশন নিয়ে আপনি চেক করতে গিয়েছিলেন। আপনারা মোট 3 জন ছিলেন। বাকি 2 জন জুনিয়র অফিসারকে নিচে দাঁড়িয়ে থাকার অর্ডার দিয়ে উপরে গিয়ে আপনি হাতে নাতে কিছু ডাক্তার নার্সকে ধরেও ফেললেন। নার্সিংহোম কর্তৃপক্ষ তখন আপনার সাথে 5 লক্ষ টাকা ডিল করল, রফা হলো, আর আপনি তাদের ক্লিন চিট দেন। এই নার্সিংহোমটা চালাতেন আপনার ঘনিষ্ঠ তথা পরিচিত রাধা গোবিন্দ মণ্ডল, যিনি এখন আপনাদের হিসেবে নিখোঁজ। 2 নম্বর, দেশ বিরোধী কাজ কারবার এবং অস্ত্র পাচারের হদিশ করতে গিয়ে আপনি জানতে পারেন যে আপনার পরিচিত ব্যবসায়ী অর্চন রায়ের সঙ্গে গভীরভাবে যোগাযোগ রয়েছে এই কারবারিদের। অর্চনেতে টাকা ঢালতো আর সেই সঙ্গে মুনাফাও তুলত। আপনি জানতে পেরে অর্চনের কাছ থেকে টাকা খেয়ে রাত্রিবেলা শহরের ফাঁকা রাস্তা থেকে তুলে নিলেন অফিস ফেরত 22 বছরের এক অপরিচিত এক নির্দোষ তরুণকে। তালদিঘির কালভার্টের ধারে নিয়ে গিয়ে ফলস এনকাউন্টারে মেরে দিলেন। আর অর্চনের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া অস্ত্রগুলো তার পকেটে আর তার আশেপাশে রেখে তার হাতের ছাপ দিয়ে তাকে অসৎ কাজের সাথে যুক্ত প্রমাণ করলেন। তার সাথে সাথে সেরা অফিসার হওয়ার পুরস্কারটাও তুললেন, আর তার সাথে প্রমোশনটাও। আর একজন নির্দোষ ছেলেকে জঙ্গি সাজিয়ে দিলেন। সেটা কি সততার প্রতীক? আচ্ছা, লেটস স্টিক টু দ্য থার্ড ইনসিডেন্টস। বিদিশা চ্যাটার্জি একজন প্রভাবশালী সমাজকর্মী, সমাজে অনেক নাম ডাক, অথচ লোকচক্ষুর আড়ালে এই শহরের সব থেকে বড় দেহ ব্যবসার চক্র চালায় সে। আপনি সব জানতে পেরেছিলেন, কিন্তু তাও তাকে আড়াল করে রাখলেন কেন? কারণ সে আপনার শয্যা সঙ্গিনী ছিলেন। Am I right, অনিমেষ বাবু? Let's go to the number 4 then. উকিল গণেশ তিওয়ারি প্রধানত ধর্ষণের শিকার হয়ে যাওয়া গরিব মেয়েদের কেসগুলো সে নিত, লড়তো তাদের হয়ে বিনা পয়সায়। সমাজের চোখে সে একেবারে ধন্য, তার মতো উকিল হয় না। কিন্তু প্রত্যেকটা কেস বারংবার সে হেরে যেত, না প্রমাণের অভাবে নয়, ইচ্ছে করে। উল্টো দিকের বড়লোক মক্কেলদের কাছ থেকে মোটা টাকা নিয়ে আসলে সে কাজ করত ওই ধর্ষকদের হয়ে। অগত্যা সেই মেয়েটিকে আত্মহত্যা করতে হতো অথবা চলে যেতে হতো অন্য কোথাও কোনো বিচার না পেয়ে। কেসগুলো সাজানো হতো এমনভাবেই যে মেয়েটি ইচ্ছে করে এদেরকে ফাঁসিয়ে টাকা হাতানোর জন্য এইসব করেছে। আর এই উকিল বাবুকে অর্থাৎ গণেশ তিওয়ারিকে ঠিক আপনি করে দিতেন, কারণ তার লভ্যাংশ আপনিও পেতেন, তাই না অনিমেষ বাবু? অনিমেষ দরদর করে ঘামছে, তার হৃদস্পন্দন বেড়ে গেছে, হাত পা কাঁপছে তার। এই সমস্ত এত গোপন তথ্য এই লোকটার কাছে এলো কি করে? মনে মনে ভাবতে ভাবতেই অনিমেষ নড়ার চেষ্টা করলো, কিন্তু নড়তে পারল না। সে নড়ার ক্ষমতা হারিয়েছে। এতটাই দুর্বল লাগছে যে সে রিভলভারটা বার করার ব্যর্থ চেষ্টা করছে। এই মুহূর্তে অনিমেষের শুধু মগজ আর চোখটাই যা একটু কাজ করছে। অসহায়ের মতন অস্ফুট স্বরে সে বলে উঠল, না না, এগুলো একটাও সত্যি নয়, এগুলো একটাও ঠিক নয় অভিজিৎ বাবু। নড়াচড়ার ব্যর্থ চেষ্টা করছেন অনিমেষ বাবু। রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স, রিল্যাক্স হয়ে বসুন। কিচ্ছু করবার ক্ষমতা এখন নেই আপনার। আপনাকে যে মাংসটা খাওয়ানো হয়েছিল খুব ঝটপট করে তৃপ্তি নিয়ে খেয়েছিলেন। রান্নাটা কিন্তু ভালো ছিল, হ্যাঁ। সেই মাংসে আর তারপর সেই গ্লাসের জলে খুব সামান্য পরিমাণে একটা ড্রাগ মেশানো ছিল। মানে আপনি মরবেন না, কিন্তু আপনার দেহ অসাড় হয়ে যাবে, কোনো কাজ করতে পারবেন না। শুধু ব্রেন আর চোখ দুটোই যা একটু কাজ করবে, আর হার্ডলি একটু জড়িয়ে কথা বলতে পারেন বড়জোর। প্রায় 1-1.5 ঘন্টা মতো এই ফেসটা থাকবে আপনার।
এটা খুব অল্প ডোজে হয়, ডোজ বেশি হলে আবার মৃত্যু কিন্তু অনিবার্য। কিন্তু এত চট করে আপনি কিভাবে মরবেন অনিমেষবাবু? আপনাকে যে আপনার কর্মের ফলগুলো ভোগ করতে হবে। ও ও হ্যাঁ, দেখুন দেখি, আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, যে মাংসটা আপনি খেলেন সেটা রাধা গোবিন্দ মণ্ডলেরই মাংস। জর্জ, লুসি, হকম্যান ওরা সবাই খুব তৃপ্তি করেই খেয়েছে মানুষের মাংস। ইনডিড, ইটস এ ফ্যাক্ট, হিউম্যান ফ্লেশ ইজ ভেরি টেস্টি অনিমেষবাবু। কথাটা শুনে সাধারণ মানুষের বমি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অনিমেষের শরীরের এমন হাল এই মুহূর্তে যে তার সেই শক্তিটুকুও নেই। তার শুধু মাথা আর চোখই শুধু যা কাজ করছে। ও ও অনিমেষবাবু, আপনি বলছিলেন না যে আপনি এসব করেননি? দাঁড়ান, প্রমাণও দেখাচ্ছি। বলে উঠে পাশের ঘরের দিকে গেলেন অভিজিৎ। ও ঘর থেকে ল্যাপটপ নিয়ে এলেন তিনি। ল্যাপটপ খুলে দেখালেন বেশ কিছু ভিডিও, যেগুলো প্রধানত রাধা গোবিন্দবাবু, অর্চন, গণেশ তিওয়ারি এবং সঙ্গে আরও কয়েকজনের, যারা বিভিন্ন রকম সমাজের অবক্ষয়ের সঙ্গে যুক্ত। প্রত্যেকের সঙ্গেই যে অনিমেষ এবং তারও পুলিশি ডিপার্টমেন্টের অফিসারের যোগসূত্র আছে, সেটা তাদের জবানবন্দিতেই আছে। শুধু তাই নয়, হাসপাতাল, থানা, কোর্টে বিভিন্ন অপরাধমূলক কাজের ও সিসিটিভিরও প্রমাণ রয়েছে। এই ভিডিওতেই দেখা যাচ্ছে মুখোশধারী কেউ তাদের উপর অত্যাচার করছে এবং তাদের থেকে সমস্ত গোপন কথা বার করে নিচ্ছে, কিন্তু যে অত্যাচার করছে তার পাশ থেকে কেউ একজন কিছু বলছে। সেটা কে দেখা যাচ্ছে না এখনো, কিন্তু এদের উপর নির্মম অত্যাচার চলেছে। এরা এরা এখন কোথায়? এরা কোথায় এখন? ও, একজন রান্নার পর আপনার পেটে, আর বাকিরা আমার পোষ্যদের পেটে। কি কি বলছেন কি আপনি? অভিজিৎবাবু, দেখুন, আপনি কিন্তু ঠিক কাজ করছেন না। আপনি কিন্তু জানেন না আমি কে। আমার ডিপার্টমেন্টের লোকরা আপনাকে কিন্তু ঠিক খুঁজে বার করবে। ডিপার্টমেন্ট? তাই তো, কিন্তু কিভাবে ধরবে আপনাকে খুঁজে পাওয়া না গেলে? আপনার সিম তো এই মুহূর্তে আউট অফ নেটওয়ার্ক। কেন জানেন? কারণ জঙ্গলের বিভিন্ন জায়গায় আমি নিজের তৈরি জ্যামার বসিয়ে রেখেছি, যাতে কোনো ট্রেস না পাওয়া যায়। আপনি নিজে কোথায় থাকবেন তারই ঠিক নেই, আবার আপনার মোবাইল লোকেশন ট্রেসে। ও আচ্ছা, আপনার বাইকটা খুলে পার্ট বাই পার্ট বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হবে। আপনার মোবাইলটা খুঁজেই কখনো পাওয়া যাবে না, কারণ মোবাইল থেকে সিমটা খুলে নেওয়া হবে। সুতরাং ট্রেসে বসিয়েও IMEI নাম্বার শো করবে না অনিমেষবাবু। যে জায়গাগুলো দিয়ে আপনি এসেছেন সেই জায়গাগুলোতে ইতিমধ্যেই আমাদের লোক প্রমাণ লোপাটের কাজ শুরু করে দিয়েছে। সামান্য কিছু যদি পড়ে থাকেও সরিয়ে নেওয়া হবে। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, কাছাকাছি গ্রামের লোকেরাও আমারই পক্ষে, ওরা জানে, কিন্তু কেউ কিচ্ছু বলবে না, কারণ ওদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচারও আমি করছি। শহরে আপনার পরিচিত বাদে যারা যারা নিখোঁজ হয়েছে, হ্যাঁ, তারা আমার ডেরাতেই এসেছিল। এই কাছের গ্রামের অনেকেই এই কারণে আমার হয়ে কাজ করে। ওরা কোনোভাবেই এই ডেরার কথা বলবে না, আর যদি কোনোভাবে পুলিশ জানতেও পারে, প্রমাণ তো কিছুই পাবে না। আচ্ছা, এই যে এখানে সোলার লাইট দেখছেন না, কেন জানেন? যাতে ইলেকট্রিসিটি বোর্ডের কাছেও কনজিউমারের ব্যাপারে কোনো ইনফরমেশন না থাকে। অনিমেষ অবসন্ন শরীরে বুঝতে পারছে যে শিকারী আজ হয়তো নিজেই শিকার। ক্রাইম ব্রাঞ্চের অন্যতম সেরা অফিসার আজ মাত খেয়েছে বুদ্ধি আর পরিকল্পনার কাছে। অনিমেষের মুখের কাছে অভিজিৎ এসে মুখে ক্রূর হাসি নিয়ে বলে উঠল, কি জানতে ইচ্ছে করছে না? কিভাবে এত কিছু জানলাম আর আপনার পেছনেই বা কেন পড়লাম, তাই না?
হ্যাঁ, জানবেন সব জানবেন। ততক্ষণ না হয় ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিন না। আমিও ততক্ষণ আপনার একটু খাতির যত্নের ব্যবস্থাটা করি নাকি? হ্যাঁ, হাজারো অতিথি বলে কথা। ভুল করছেন। আপনার মনের সব প্রশ্নের উত্তরও যেমন দেব, তেমন আপনার আরো ভালো খাতির যত্নের ব্যবস্থাও করব। ততক্ষণ আপনি বরং একটু ঘুমিয়ে নিন। ঘুমিয়ে পড়ুন অনিমেষ বাবু। সামনে এখন অনেকটা রাস্তা বাকি। ঘুমিয়ে পড়ুন। অভিজিৎ বাবু, আপনি আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে অনিমেষের। কতক্ষণ পার হয়ে গেছে জানা নেই। অনিমেষ যখন ধীরে ধীরে চোখ খুলল তখন সে একটা প্রায় অন্ধকার ঘরে বন্দি। একটা হালকা নেশার ভাব তার তখনও কাটেনি। সে দেখল খানিকটা কুঠুরির মতন একটা ছোট্ট ঘর। সে ঘরে একটা ধাতব পাটাতনে তাকে বেঁধে রাখা হয়েছে ধাতব লক দিয়ে। শরীরে তার কোনো জামা কাপড় নেই, পুরো উলঙ্গ। তাকে যে পাটাতনে বেঁধে রাখা হয়েছে সেটাকে লিভার দিয়ে সরানো যায়। সেই লিভারের কন্ট্রোলের সামনে একটা টেবিল আছে, যেটা দুটো হাতল দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই পাটাতনের পেছন দিকে অর্থাৎ অনিমেষের পিঠের দিকে সিঁড়িদাঁড়ার দুই পাশে পিঠের পাখার সোজাসুজি দুটি ধাতব কাটা লাগানো গোল চাকা আছে, যেগুলো স্থির হয়ে আছে এখনো, যান্ত্রিক নির্দেশ পেয়ে ঘোড়ার অপেক্ষায়, যার সঙ্গে দেহের স্পর্শ হলে নরমাংস ছিন্ন ভিন্ন হতে বাধ্য। পাটাতনের ওপর দিকে অনিমেষের মাথার একটু ওপর দিকে একটা ছোট্ট অপারেশন থিয়েটারের ব্যবহৃত লাইট জ্বলছে। ঘরে আর একটা ডিম লাইট উল্টো দিকে টেবিলে লিভার কন্ট্রোল প্যানেলের পাশে জ্বলছে। অনিমেষের সোজাসুজি উল্টো দিকে মুখ করে অ্যাপ্রন পরে অভিজিৎবাবু কিছু একটা বই উল্টে পাল্টে দেখছেন। তার পাশে টেবিল রয়েছে, যার উপর বিভিন্ন সার্জিক্যাল এবং ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ রয়েছে। তার মধ্যে সিজার, ফোরসেপ রয়েছে করাত এবং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে ড্রিলিং মেশিন এবং আরও অন্য যন্ত্রাংশ। এত সব কিছু দেখে গলা শুকিয়ে আসে অনিমেষের। ডেপুটি স্পেশাল অফিসারের গলা দিয়ে মরিয়া কণ্ঠে চিৎকার বেরিয়ে আসে। অভিজিৎ বাবু, আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করুন, কেউ বাঁচবেন না কিন্তু আপনারা। আমি মরে গেলে একজনকেও ছাড়বো না আমি। অভিজিৎবাবু এতক্ষণ উল্টো দিকে ঘুরে বই উল্টাচ্ছিলেন। অনিমেষের কথা শুনে হাসতে হাসতে বললেন, ও, আপনার জ্ঞান ফিরে গেছে। গুড মর্নিং অনিমেষ বাবু, ওয়েলকাম টু আওয়ার হেল। নরকে আপনাকে স্বাগত। কি দেখছিলাম বলুন তো? গরুর পুরাণ। ঠিকই ধরেছেন। কদিন আগেই না ওই সিনেমাটা অপরিচিত, ওই সিনেমাটা দেখছিলাম, বুঝলেন তো? উফ, অসাধারণ মাইরি। গরুর পুরাণে পাপীদের নানান ধরনের মৃত্যুর কথা লেখা আছে, জানেন? ভাবছিলাম আপনার উপর দিয়ে একটা চেষ্টা করলে হয়, কিন্তু তারপর ভাবলাম আপনি যে ধরনের পাপ করেছেন না, তাতে ও শাস্তি বড়ই কম। আপনাকে একটু বেশি শাস্তি দিতে হবে, তবেই না আপনি ছটফট করবেন না। তবেই তো আপনি ছটফট করবেন, আর আমাদের দর্শকেরা আপনার সেই ছটফটানি, আপনার আর্তনাদ, আপনার সেই মৃত্যু যন্ত্রণা দেখে আনন্দ পাবে, তারা উপভোগ করবে। দর্শক মানে? অভিজিৎ বাবু, আপনি বাড়াবাড়ি করছেন। খুলুন বলছি আমার হাতটা, হাতের পায়ের লকগুলো খুলুন। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অভিজিৎ বাবু। ও, আপনি তো জানেনই না। আরে, আপনাকে তো বলাই হয়নি। ক্রাইম ব্রাঞ্চে আছেন যখন, আপনি তো ভালোভাবেই ডার্ক ওয়েবের কথা শুনেই থাকবেন বা জানবেন। আপনার সাথে আজ ডার্ক যা যা কিছু হবে, সেসব ডার্ক ওয়েবে টেলিকাস্টও হবে অনিমেষবাবু। বিভিন্ন দেশের ভিউয়ার্সরা আপনার পারফরমেন্স দেখবে অনিমেষবাবু, আর আপনি যত ভালো পারফর্ম করবেন তত বেশি বিদেশি টাকা মানে ডলার ঢুকবে আমাদের কাছে, আর সেই ডলার দিয়ে ভবিষ্যতে আপনার মতোই জঞ্জাল সাফাই করব আমরা। আমি কেন? আরো তো অনেকেই আছে রাঘব বল, তাদের ধরুন কি। আমি আপনাদের সাহায্য করব, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সাহায্য করব। আরে ধুর মশাই, আপনার সাহায্যটা আজও আমাদের লাগবে না।
বিগত 7 বছর ধরে চুপচাপ কি এমনি আপনার উপর নজর রাখলাম? হ্যাঁ, এখন সুযোগ প্রমাণ দুই আছে। আপনার কিছু করতে হবে না, আমি করিয়ে নেব। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত হিসেবও মেটানো বাকি রয়েছে অনিমেষবাবু। ইটস কাইন্ড অফ পার্সোনাল অলসো। আপনার ওই 4 পরিচিতের সাথেও ছিল, তাদের খোদাগঞ্জের টিকিট ধরিয়ে দিয়েছি। আই মাস্ট সে অনিমেষবাবু, এদের সহ্য ক্ষমতা বড়ই কম, বুঝলেন তো। কেউ আধ ঘন্টাও টেকেনি মশাই। আমি তো আপনাকে চিনিও না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই অভিজিৎ বাবু। আরে আছে আছে, আর আপনাকে ছেড়ে দিই বা কী করে বলুন তো? হ্যাঁ, প্রফেশনাল এথিক্স বলেও তো কোনো ব্যাপার আছে নাকি? আপনাকে খুনের জন্য স্পেশাল সুপারি পেয়েছি আমি। ওই যে কথায় আছে না, পাপ নিজের বাপকেও ছাড়ে না। হ্যাঁ, আমাকে আমাকে মারার সুপারি কে দিল আপনাকে? অভিজিৎবাবু এবার অনিমেষের মুখের সামনে এসে বললেন, কেন? আপনি আপনার হবু বউয়ের সাথে যে অন্যায়টা করেছেন, তারপরে কি কোনো মেয়ের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল অনিমেষবাবু? অভিষিক্তা? কিন্তু কেন? মনে করুন অনিমেষবাবু, আপনি ঠিক কি কি করেছিলেন তার সাথে। তার মতো শিক্ষিত মেয়ের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব ছিল? সুন্দরী অভিষিক্তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে তখন অন্ধ করে তুলেছিল। অনেক অনুরোধের পর আপনার পাতা ফাঁদে পা দেয় অভিষিক্তা। সে তো আপনার সাথে দেখা করতে রাজি হয়েছিল, যাতে সে আপনাকে বোঝাতে পারে যে সে আপনাকে চায় না, তার অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক আছে। আর আপনি কি করলেন? তার ভালো মানুষের সুযোগ নিয়ে দেখা করলেন, তারপর তার শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তাকে ভোগ করলেন। আর শুধু তাই নয়, তার সাথে ক্যামেরাতে রেকর্ড করে রাখলেন সেই ঘটনা। ওপেন ফোরামে প্রকাশ করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখলেন তাকে। নিজের প্রভাব খাটিয়ে ভাঙিয়ে দিলেন তার সম্পর্ক। লোকলজ্জার ভয়ে মেয়েটা কাউকে কিচ্ছু বলতে পারল না। এদিকে একতরফাভাবে সব কিছু ঠিক করিয়ে নিলেন আপনি। মেয়েটা কোথায় যেত? হ্যাঁ, তাই সে সাহায্য নেয় ডার্ক ওয়েবের, আমাকে খুঁজে বার করে। সে ঘটনাচক্রে আমিও সেই সময় আপনার খুব কাছে পৌঁছানোর চেষ্টাই করছিলাম। যোগাযোগের পর পরিকল্পনা করতে আর দেরি হয়নি। কাল রাতে অভিষিক্তার আপনাকে একা ছবি তোলার কথা বলা, বাইক নিয়ে আসতে বলা, এই সব কিছুর কারণ এইটাই। কিন্তু তারপর তো আমি ওকে ভালোবেসেছিলাম। ও বাবা, তাই নাকি? তাহলে তারপর বিদিশা চ্যাটার্জির সাথে রাত কাটালেন কি করে মশাই? হ্যাঁ, শুনুন অনিমেষবাবু, ধর্ষণের মতো জঘন্য কাজকে ডিফেন্ড করার জন্য ভালোবাসার গল্প ফাঁদাও কিন্তু আরও একটা বড় অপরাধ, আর যেটা আপনি এই মাত্র করলেন। ইউ হ্যাভ কমিটেড অ্যানাদার সিন অনিমেষবাবু। না না না, আমি সত্যি বলছি অভিজিৎ বাবু, আমি সত্যি বলছি। সে আপনি সত্যি বলুন না যাই বলুন, দর্শকদের কিন্তু এটাই ডিমান্ড, এক্সপ্লিসিট কন্টেন্ট। কেন, আপনারাই তো বানাতেন বা এইভাবে হাত শক্ত করতেন যারা এগুলো করছে। ভুল করছেন অভিজিৎ বাবু, আপনি আমাকে চেনেন না। আমার সোর্স কত দূর আপনি জানেন না অভিজিৎ বাবু। সে যতদূরই হোক, আপনি এইখান থেকে বেরোবেন তবে না হাত বাড়াবে না। রাগে সাপের মতন ফুঁসতে থাকে অনিমেষ সান্যাল। টেবিলে রাখা যন্ত্রপাতিগুলো নাড়াচাড়া করতে করতেই আবার বলে ওঠেন অভিজিৎবাবু, রাধা গোবিন্দবাবু, গণেশবাবু, বিদিশা আর অর্চন রায়, 4 জনের কাছে এবং বাকি এখনো অবধি যারা যারা নিখোঁজ হয়েছেন সবার কাছেই বিদেশ থেকেই কল এসেছিল। ডার্ক ওয়েবে যখন আমি প্রথম ঢুকি, তখন তো শুধু জানতাম যে দেশ বিদেশের বিভিন্ন সাইবার ক্রাইমের মাথা, বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো এই ডার্ক ওয়েব। সেখানে তাদের সাথে যোগাযোগ এবং তাদের দিয়ে কাজ করানো যায় অর্থের মাধ্যমে। এর জন্য আমার অনেক অর্থের দরকার ছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডার্ক ওয়েবের একটা অস্পষ্ট ধারণা আমার ছিল, কিন্তু কিভাবে কি হয় সেই বিষয়ে তেমন কিছু জানা ছিল না। আবার কাজের প্রথম পিলার হিসেবে আপনারা 5 জনেই একেবারে টপ লিস্টে ছিলেন, অর্থাৎ অনিমেষবাবু, আপনি, বিদিশা দেবী, অর্চন রায়, গণেশবাবু এবং রাধা গোবিন্দবাবু।
আপনারা 5 জন টপ লিস্টে কেন ছিলেন তার একটা বড় কারণ আছে, সেটাও বলবো। তার আগে বলি আমি কিভাবে কি করলাম সেটা একবার শুনে নিন। হ্যাঁ, এরপর অভিজিৎবাবু তার সামনে টেবিলে রাখা করাতটায় ধাতব আওয়াজ করতে করতে আবার বলে উঠলেন, হ্যাঁ, কি যেন বলছিলাম, ডার্ক ওয়েব। প্রথমবারে ডার্ক ওয়েবে লগ ইন করি আমি। সারা পৃথিবীর ক্রাইম সিন দেখে কেঁপে উঠতাম। তারপর আস্তে আস্তে ধাতস্থ হতেও শিখলাম। খুন, জখম, কষ্ট দিয়ে মৃত্যু, হাত পা কেটে ঝুলিয়ে রাখা, কি না দেখেছি। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিলাম জানেন। তারপর আস্তে আস্তে বুঝতে শিখলাম সারা পৃথিবীতে কিভাবে ডার্ক ওয়েব কাজ করে। সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে কিছু বাঙালি হ্যাকারদের বার করলাম। প্রথমে আপনাদের 5 জনকে দিয়েই নজরদারি আর তারপর প্রমাণ জোগাড় করা শুরু করলাম। আস্তে আস্তে আপনারা কে, কখন, কোথায় যান, কার সাথে কথা বলেন সেটা ট্র্যাক করতেও আরম্ভ করলাম। আর এখানকার কাউকে আমি রাখিনি, কারণ তাতে খুঁজে পাওয়ার একটা বড় চান্স থাকে। ডিটেলে ওরা কিভাবে কি করেছিল আই ডোন্ট হ্যাভ এ ক্লু। আমার শুধু ইনফরমেশন দরকার ছিল, অ্যান্ড আই গট দ্যাট। শুধু আপনারা নন, আরও যারা যারা নিখোঁজ হয়েছেন তাদেরও এই একইভাবে ট্র্যাক করেছিলাম। আপনাদের মোবাইল লোকেশন, যেখানে যেখানে যাচ্ছেন সেখানকার সিসিটিভি ফুটেজ হ্যাক করা, এইসব প্রমাণ জোগাড় করে গেছি গত 7 বছর ধরে। এই বাড়িটাকেও সেইভাবে পরিবর্তন করেছি। এই ঘরটা হলো সেই গুপ্ত ঘরগুলোর মধ্যে একটা, জানেন তো, যেখানে বিপ্লবীদের আশ্রয় দেওয়া হতো। সেই ঘরগুলোই আমি সেট আপের জন্য বেছে নিয়েছি, আর এগুলো সবই মাটির তলায়, সুতরাং ইটস ভেরি সিকিউরড। রাধা গোবিন্দ বাবুকে বা অর্চন রায় বা গণেশ বাবু বা বিদিশা সবাইকে ফোন করে ব্ল্যাকমেল করা হয়েছিল বিদেশ থেকেই। রাধা গোবিন্দ বাবু বা প্রথমে কেউই বিশ্বাস করতে না চাইলে তাদের কেস নাম্বার, পেশেন্ট, ক্লায়েন্ট আইডি, আরও ঘটনার ডিটেলস পার্ট বাই পার্ট তাদের দেওয়ায় তারা ভয় পেয়ে যান। ভয় দেখানো হয় যে তারা ফোনে বলা অ্যাড্রেসে যদি এক্ষুনি না পৌঁছান তাহলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে সেই সব ক্লিপ। সম্মান হারানো বা পরিবারের কাছে মানহানি হওয়ার ভয়ে তারা বেরিয়ে আসেন। রাত্রে ফোন করার একটা বিশেষ কারণ ছিল, কারণ রাত্রিবেলা সময় কম থাকে। একটু রাতের দিকে হুমকি পেলে মানুষের মাথাটা একটু কম কাজ করে। অনেক সময় সাধারণ বিচার বুদ্ধি সবই লোপ পেয়ে যায়। এটা মানুষের একটা ইনস্টিংক্ট বলতে পারেন। সেই কারণেই ফোন করার সময় রাতের বেলাতেই বেছে নেওয়া হতো। কেন একই সময় কল করা হতো এবার বোঝাতে পারলাম নিশ্চয়ই। তাদের নিজেদের গাড়িও আনতে আমরাই বারণ করতাম, যাতে কোনোভাবে গাড়ির ড্রাইভারও না জানতে পারে। অনিমেষ থরথর করে কাঁপছে। এরই মাঝে দিনেশও এসে পড়েছে। অভিজিৎ টেবিল থেকে করাতটা তুলে নিয়ে অনিমেষের গলার নিচের অংশে স্পর্শ করে আলতোর থেকে একটু বেশি চাপ দিয়ে অনিমেষের পেট অবধি করাতটা টানতে লাগলেন। চেঁচিয়ে উঠে হাত পা ঝটপটানোর চেষ্টা করতেই বাঁধা পেল অনিমেষ। হাত পা যে বাঁধা, চামড়া কেটে রক্ত ঝরতে আরম্ভ করলো অনিমেষের। তারপর মুখের কাছে গিয়ে অভিজিৎ বলে উঠল, নিশ্চয়ই এবার জানতে ইচ্ছে করছে যে আপনারা 5 জনই কেন, হ্যাঁ? তাই না? হ্যাঁ, ভয়ার্ত চোখে অনিমেষ তাকালো অভিজিৎ বাবুর দিকে। দাপুটে অফিসারের ইস্পাত কঠিন চোখ মুখ এখন ভয়ে সিটিয়ে গেছে পাপের প্রভাবে। প্রাণ ভয় তাকে জাঁকিয়ে চেপে ধরেছে। করাতটা টেবিলে রেখে অভিজিৎ বাবু এবার গিয়ে বসলেন লিভার কন্ট্রোল প্যানেলে। আবার বলা আরম্ভ করলেন অভিজিৎ বাবু। মনে আছে অনিমেষ বাবু, আজ থেকে ঠিক 10 বছর আগে আপনার পোস্টিং ছিল উত্তর বনগ্রাম বলে এই শহরেরই অন্য প্রান্তে একটা এলাকায়, মনে পড়ে? খানিকক্ষণ মনে করার চেষ্টা করার পর হাঁপাতে হাঁপাতেই অনিমেষ উত্তর দিল, হ্যাঁ ছিলাম। বেশ, বছর 22-এর তরুণী নমিতা চট্টরাজের কথা মনে আছে আপনার? অনিমেষের চোখ একটুখানি ছোট হয়ে গিয়ে আবার বিস্ফারিত হয়ে গেল। এত পুরনো পাপের হিসেব যে এই তালিকায় থাকবে তা ধারণার বাইরে ছিল অনিমেষের। কে
মনে পড়ছে তো অনিমেষবাবু? হ্যাঁ? অনিমেষের মনে পড়ে যায় সেই সময়ের কথা। ব্যবসায়ী অর্চন রায় তখন উত্তর বনগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ চাষের জমি অধিগ্রহণ করে নতুন কারখানা খোলার ব্যাপারে স্থির করেন। কারখানা খোলার ব্যাপারে কারোর সেভাবে আপত্তি ছিল না। অর্চন রায় ঠিক করেন সেখানকার সোজা সরল কম শিক্ষিত মানুষগুলোকে জমির সঠিক দাম না দিয়ে ভুল বুঝিয়ে আর ঠকিয়ে জলের দরে জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়ই সেখানকারই বছর 22-এর এক তরুণী এই অন্যায়ের প্রতিবাদ করে ওঠে। নেপথ্যে তার বাবা, তার বাবার জমিও এই নজরেই ছিল। তার নেতৃত্বেই সেখানকার কিছু মানুষ সাময়িক প্রতিরোধ গড়ে তোলে, যারা একটু আধটু বুঝতে বা ভাবতে পারত। অর্চন রায় বুঝতে পারেন এভাবে হয়তো আটকানো সম্ভব নয় নমিতাকে। নমিতা একটা ছোট বেসরকারি ফার্মে চাকরি করত। একদিন অফিস থেকে বেরোবার একটু আগে ফোন আসে নমিতার ফোনে। ফোনের ওপারে অর্চন রায়। অনুরোধ আসে তার বাড়িতে এসে তার সঙ্গে আলোচনা করার জন্য। সাহসী নমিতা সামান্যতম না ঘাবড়ে গিয়ে রাজি হয়। অফিস থেকে বেরিয়ে অটো নিয়ে পৌঁছয় অর্চনের বাড়ি। খুব ভালো ব্যবহার করে অর্চন তাকে আপ্যায়ন করে। সে বুঝতেও পারেনি অর্চন তার জলের গ্লাসে কখন হালকা ড্রাগ মিশিয়ে দিয়েছে, যা তাকে অচৈতন্য করে দেবে। তার অচৈতন্যর সুযোগ নেয় অর্চন আর ভিডিও করে রাখে সেই ঘটনার। নমিতার জ্ঞান এলে তাকে ছেড়ে দেয় অর্চন। চুপচাপ বাড়ি ফিরে আসে মেয়েটা। অর্চন ভেবেছিল এভাবে হয়তো নমিতার মেরুদণ্ড সে গুঁড়িয়ে দেবে। বাড়িতে এসে বাবা মাকে সব খুলে বলায় তারাও বলেছিল এই ঘটনা চেপে যেতে আর হল্লা না করতে। কিন্তু নমিতার মতন শিক্ষিত মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। সে ঠিক করে সে প্রতিবাদ করবেই। সে থানায় এফআইআর লেখায়। এই সময় তার পাশে এসে দাঁড়ায় সমাজকর্মী বিদিশা চ্যাটার্জি ও উকিল গণেশ তিওয়ারি। বিদিশার উপর সে অন্ধভাবে ভরসা করতে থাকে। একজন মেয়ে আর একজন মেয়ের কষ্ট বুঝবে, এই মন্ত্রেই সে বিশ্বাস করে। অনিমেষই এফআইআর নেয় নমিতার। বিদিশার সঙ্গে গিয়ে মেডিকেল টেস্ট করে ফিরে আসে নমিতা, যাতে তার উপর শারীরিক নির্যাতন হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। তার মেডিকেল টেস্ট করান রাধাগোবিন্দ বাবু। গণেশ তাকে ভরসা যোগায় যে এই কেসে তার জয় হবে। তদন্তকারী অফিসার হিসেবে তাকে সামনে এগিয়ে দেয় অনিমেষ। কিন্তু আদালতের সামনে বিচারের দিন দেখা যায় অন্যরূপ। রাধাগোবিন্দবাবুর তৈরি করা রিপোর্টে দেখা যায় নমিতার উপর ধর্ষণের মতো কোনো ঘটনাই আসলে ঘটেনি। পারিপার্শ্বিক প্রমাণের অভাবের কথা জানায় অনিমেষ ও রীতিমতন আত্মসমর্পণ করে গণেশবাবু। আদালত চত্বরে রীতিমতন বেশ্যা প্রমাণ করার চেষ্টা করা হয় নমিতাকে। ভেঙে পড়ে নমিতা। আদালতের রায় তার বিরুদ্ধেই যায়। আদালতের বাইরে বেরিয়ে এসে জানতে পারে এক বিশাল চক্রান্তের কথা। বিভিন্ন সূত্র মারফত সে জানতে পারে তদন্তকারী অফিসার অনিমেষ বাবুর সঙ্গে যোগাযোগ করে অর্চন রায়। তাকে মোটা টাকার রফায় প্রস্তাব দেওয়া হয় যে করেই হোক এই কেস ধামা চাপা দেওয়ার। অনিমেষই বিদিশাকে তার কাছে পাঠায় প্রত্যেক মুহূর্তের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য যাতে অনিমেষ আর অর্চন রায়ের কাছে যায়। গণেশবাবুকেই পাঠানো হয় মোটামুটি কেসটা নিয়ে আত্মসমর্পণ করানোর জন্য। হাসপাতালে রাধাগোবিন্দবাবুর সঙ্গে চুক্তি হয় রিপোর্ট চেঞ্জ করিয়ে নকল রিপোর্ট তৈরি করানোর জন্য। সমস্ত কিছুই হয় মোটা টাকার বিনিময়। এত বড় চক্রান্তের শিকার হয়ে আরও জেদ চেপে বসে নমিতার। সে ঠিক করে শেষ দেখে ছাড়বে এবং উচ্চ আদালতে যাবে। প্রমাদ গণে এই 5 জনই। কারণ উচ্চ আদালত এটা নিয়ে অন্য তদন্তকারী অফিসার বা কোনো সিআইডির মতন সংস্থার কাছে যায়, তাহলে তাদের ধরা পড়ে যাওয়া নিশ্চিত। সুতরাং তার আগেই আটকাতে হবে নমিতাকে। খুব দ্রুত তারা ছক কষে নেয়। নমিতা তার ভাইকে নিয়ে যখন একটু রাতের দিকে বাজার করে বাড়ি ফিরছিল, সেই সময় অর্চন রায়ের বেশ কিছু ভাড়া করা গুন্ডা তাদের অপহরণ করে নিয়ে যায় বেশ খানিকটা দূরে বাঁশ ছাড়ে। সেখানে ভাইয়ের চোখের সামনেই 10 জন জানোয়ার একে একে ধর্ষণ করে থাকে। গণধর্ষণের শিকার হয়ে অতিরিক্ত রক্তপাতে তৎক্ষণাৎ মৃত্যু হয় নমিতার। মৃত্যু নিশ্চিত করতে তার যোনিতে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় এবং পা দুদিকে ধরে ছিঁড়ে দেওয়া হয়। চোখের সামনে এই সমস্ত ঘটনা দেখে ট্রমাটাইজড হয়ে মানসিক ভারসাম্য ও বাকশক্তি দুটোই হারায় তার ভাই। মিডিয়াতে যাতে খবর না আসে তার জন্য সর্বশক্তি প্রয়োগ করে শয়তানেরা। তার ভাইকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হয়। নমিতার বাবা মাকে হুমকি দেওয়া হয়। অসহায় বাবা মা চুপ করে থেকে 1 মাসের মধ্যেই মৃত্যুবরণ করেন। চিরকালের জন্য চাপা পড়ে যায় মৃত নমিতার গুমড়ে থাকা কান্না। কি মনে পড়ছে অনিমেষবাবু? অভিজিৎবাবুর প্রশ্নতে কেঁপে ওঠে অনিমেষ। সারা শরীর কাঁপতে থাকে। একসময় কন্ট্রোল বোর্ডের পাশ থেকে একটা লোহার রড বার করেন অভিজিৎবাবু। এরপর আস্তে আস্তে উঠে অনিমেষের পাশে এসে দাঁড়ান তিনি।
রড দিয়ে খুব আস্তে আস্তে আঘাত করতে থাকেন অনিমেষের হাতে। নমিতাকে গণধর্ষণ করার পর লোহার রড ঢুকিয়ে তার দু পা দুদিকে টেনে ছিঁড়ে দেওয়া হয়েছিল। আর যারা করেছিল বা যারা করিয়েছিল তাদেরকে আপনি গার্ড করেছিলেন, তাই না? কিভাবে একটা সৎ মেয়েকে তিলে তিলে শেষ করেছিলেন আপনারা মনে আছে? একটা শিক্ষিত মেয়েকে চক্রান্ত করে বেশ্যার বদনাম দিয়েছিলেন আপনারা। অর্চন রায় আর এই কর্মকাণ্ডে যারা জড়িয়েছিল আপনি বাদে তারা সবাই শাস্তি পেয়েছে। এমনকি যে 10 জন জড়িত ছিল সেই গণধর্ষণ কাণ্ডে তাদের 6 জনও শাস্তি পেয়ে গেছে। বাকি রয়েছে আর 4 জন, যারা আগামী কয়েকদিনের মধ্যেই শাস্তি পেয়ে যাবে। এবার নমিতার কিরকম কষ্ট হয়েছিল একবার একটু পরখ করে দেখুন। হ্যাঁ, একটা ভালো মেয়েকে আপনারা কিভাবে শেষ করেছিলেন মনে পড়ছে অনিমেষ বাবু? হ্যাঁ, ডার্ক ওয়েবের দর্শকরা পরে দেখবেন আপনার সাথে ঘটতে চলা ঘটনাগুলি, কিন্তু আগে আমার বিচারটা আমি সেরে নিই। হ্যাঁ, কি করবেন আপনি? কি করবেন? ঠিক করছেন না, বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনাকে ছাড়বো না অভিজিৎ বাবু, আমি আপনাকে ছাড়বো না। অনিমেষকে চেঁচাতে দেখে তার মুখে এসে লিউকোপ্লাস্ট আটকে দিয়ে যায় দীনেশ। আর অভিজিৎবাবু রড নিয়ে মাটিতে আক্রোশে আঘাত করে ধাতব শব্দ করতে থাকেন। অনিমেষ পেছন দিকে ভয়ার্ত চোখে তাকানোর চেষ্টা করতে থাকে। মুখে হাসি ফুটে ওঠে অভিজিৎবাবুর। কিছু না বলেই হঠাৎ করে সেই লোহার রড অনিমেষের পায়ু ছিদ্র দিয়ে তার শরীরে ঢুকিয়ে দেন তিনি। অভিজিৎ বাবু, গলা দিয়ে শুধুমাত্র গোঙানির আওয়াজ বেরিয়ে আসে অনিমেষের। এবার ভেতরে রড ঢুকিয়ে মোচড়াতে থাকেন অভিজিৎবাবু। যন্ত্রণায় ছটফট করতে থাকে অনিমেষ। এইভাবে 2-3 মিনিট চলার পর অভিজিৎ ছেড়ে দেন অনিমেষকে। খুলে দেওয়া হয় মুখের বাঁধন। রক্তে ভেসে যাচ্ছে সেই ধাতব কাঠামো। দেওয়ালে হেলান দিয়ে রডটা রেখে দিয়ে অভিজিৎবাবু প্রশ্ন ছুড়ে দেয়। বলুন 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 অনিমেষ বাবু, আর কি কি জানতে চান? আর কি জানতে চান? একটা মেয়ের জন্য এত কিছু কেন? কে ছিল সে আপনার? কেন করছেন এরকম একটা মেয়ের জন্য? কে ছিল আপনার? কে ছিল সে? কলেজে আমার থেকে 1 ইয়ার জুনিয়র ছিল নমিতা। আমার আর ওর স্ট্রিম আলাদা হলেও কলেজ প্রোগ্রামেই আলাপ হয় এবং আস্তে আস্তে ভীষণ কাছের একজন বন্ধু আর মানুষ হয়ে উঠেছে। সে আমার অত্যন্ত বিশ্বস্ত আর আমার খুব কাছের বন্ধু ছিল। তার দিক থেকে কিছু তৈরি হয়েছিল কিনা জানি না, কিন্তু আমি আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলেছিলাম। কখনোই সেটা আমি জানতে পারিনি। কলেজ শেষ হলে আমি বিদেশের ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাই। আমার ভালো লাগার কথা বাড়িতে জানালেও নমিতাকে বলা হয়নি। হয়তো বন্ধুত্ব হারিয়ে ফেলার ভয়ে আমি বলতে পারিনি। বাড়িতে সবাই জানায় যে বিদেশের পড়াশোনা শেষ করে এসে তারপর বিয়ের কথা বলতে। আমিও তাতে রাজি হয়ে যাই। হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াতে আমাদের যোগাযোগ থাকতো, প্রায় রোজই কথা হতো আমাদের। ওর নিজের মুখ থেকে অর্চন রায় আর তার জমি কেলেঙ্কারির খবরটা শুনি। এরপর হঠাৎই বেশ কয়েকদিন তার সাথে আমি যোগাযোগ করে উঠতে পারিনি। তার মুখে তার কাজের চাপের কথা শুনেছিলাম, তাই ভেবেছিলাম হয়তো কাজের চাপে সে কথা বলতে পারছে না। বেশ কিছুদিন এভাবে চলার পর আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকি, কিন্তু কন্ট্যাক্ট করতে না পেরে আমি বাড়িতে যোগাযোগ করে সবটা জানতে পারি। আমি তখনই ফিরে আসার পরিকল্পনা করলেও মা আমায় মাথার দিব্যি দেয় ওই মেয়েকে যেন আমি মাথা থেকে বার করি। এর কারণ যদিও আমি জানি, আপনাদের তৈরি করা চক্রান্তে আর ভুয়ো খবরে আমার মা বাবাও প্রভাবিত হয়। বুকে কষ্ট নিয়ে আমাকে পরিকল্পনা পরিবর্তন করতে হয়। মন দিয়ে চাকরি করি জানেন, অনেক 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 টাকা নিয়ে ফিরে আসি। আর অনলাইনের একটা কাজও খুঁজে নিই। আমার বাবা মা ততদিনে গত হয়েছেন। আমিও ফিরে আসি নমিতার মারা যাওয়ার 3 বছরের মাথায়। খুঁজে বার করি নমিতার ভাই দীনেশকে মানসিক হসপিটাল থেকে।
হ্যাঁ অনিমেষবাবু, দীনেশ ওরই ভাই, আমার নয়। নমিতা আজ আমার সাথে থাকলে যে কাজটা করতো সেটাই করেছি আমি। ওর আলাদাভাবে ভালো করে চিকিৎসা করে, পুরো মানসিক ভারসাম্য না হারানোয় যত্ন নিয়ে চিকিৎসায় সারাও মেলে। আমি এদিকে ডার্ক ওয়েবের মাধ্যমে কিভাবে কি করা যায় তার খোঁজ নিয়ে নেটওয়ার্ক তৈরি করতে ব্যস্ত থাকি। বেশ কয়েক মাসের চেষ্টায় নেটওয়ার্কটা তৈরিও হয়। আমার হয়েই কাজ করে এখন তারা। দিনে সুস্থ হয়ে ওঠে ঠিকই, কিন্তু ওর মুখের ভাষাটা আর ফেরে না। 7 বছর ধরে রীতিমতো ছক কষে নজর রেখে তবেই কাজে নামা। দিনেশও এখন আমার এই কাজে সাহায্য করে। এখনো ভিডিও করা বা লাইভ করা বা ডার্ক ওয়েব শুরু না করার কারণ হচ্ছে এই কথাগুলো, জানেন তো, যেগুলো এতক্ষণ আমাদের মধ্যে হচ্ছিল। কোনোভাবেই কোনো দিকে যাতে এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, তার কোনো প্রমাণ না থাকে। যা হয়েছে ভুল হয়েছে অভিজিৎ বাবু, আমাকে ছেড়ে দিন। আমি আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না, সবাইকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমি 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 নিজেও দোষ স্বীকার করবো, কিন্তু প্লিজ প্লিজ আমাকে প্রাণে মারবেন না। দয়া করে ছেড়ে দিন অভিজিৎ বাবু, দয়া করে ছেড়ে দিন আমাকে। না 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 না, কখনো না, কখনো না। আর আপনি ভাববেন না যে আমি এগুলো শুধুমাত্র নমিতার জন্য করছি। নমিতার মতোই কারুর প্রেমিক, কারুর স্ত্রী, কারুর বোন, বান্ধবী, পরিবার বা পাড়ার কোনো মেয়ে যাতে নিরাপত্তাহীনতার শিকার না হয় তার জন্যই করছি। ডার্ক ওয়েবে এক একটা এপিসোডে আমাদের অনেক ফলোয়ার, জানেন তো। আর হ্যাঁ, আপনার হবু স্ত্রীর মতো যদি কেউ সুপারি দেয়, সে ঠিক কথা বলছে কিনা সেটা যাচাই করার পর সেটাও করা হয়ে থাকে। শহরে যে এখনো 18 জন নিখোঁজ হয়েছে সব মিলিয়ে, তারা সবাই এইখানে এসেই দম ছেড়েছে অনিমেষবাবু। ফ্যাল ফ্যাল করে অভিজিৎ বাবুর দিকে চেয়ে থাকে অনিমেষ। যাকে যাক, দীনেশ কিন্তু কথা বলতে না পারলেও শুনতে পায়। দীনেশ, ক্যামেরাটা সেট করো। ইন্টারনেট কানেকশন সেট আপ করা হয়ে গেছে। নাও গিভ মি মাই মাস্ক অ্যান্ড লেটস স্টার্ট দ্য শো। অনিমেষ দেখলো দীনেশ ও অভিজিৎবাবু সেই মুখোশটা পরে নিলেন, যেটা সে ঘরে অভিজিৎবাবুর ফোনে দেখানো ভিডিওগুলোতে দেখেছিল। অনিমেষ বুঝতে পারে, অর্থাৎ এরা দুজনই জড়িত। শুধু ধাতব পাটাতনের উপর উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে অনিমেষ সামনে মুখোশ পরিহিত দীনেশ ও অভিজিৎবাবু। দীনেশ আবারও গিয়ে অনিমেষের মুখ বেঁধে দেয়। মুখোশ পরিহিত অভিজিৎ ইংরেজিতে লাইভ অত্যাচারের ভিডিও পরিবেশন শুরু করেন। কয়েক হাজার ভিউয়ার ইতিমধ্যে ততক্ষণে দেখা আরম্ভ করে দিয়েছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমাদের নতুন লাইভে আমাদের দর্শক বন্ধুদের স্বাগত। আজ রক্ষকরূপী ভক্ষকের উপর আমরা অত্যাচার করব। লেটস সি আপনাদের কার কি কি রিকোয়েস্ট আছে। ইউ জাস্ট পে দ্য টিপস টু সেন্ড ইউর রিকোয়েস্ট। দেখি, প্রথম অনুরোধ পাঠিয়েছেন চার্লস, ইংল্যান্ড থেকে। তিনি চাইছেন যেন আমরা খানিকটা করাত দিয়ে স্যাম্পেলের হাত কেটে ঝুলিয়ে রাখি তার দেহের বাঁ দিকে। ফিঙ্কি দিয়ে রক্ত ছিটকে পড়াটা নাকি ওনার খুব ভালো লাগে। ইয়েস, উই উইল ডেফিনেটলি সি ইন ইউর রিকোয়েস্ট চার্লস। আচ্ছা, আবার আরেকটা রিকোয়েস্ট পেয়েছি আমরা, এবার দেখি কি দেখতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, কেনিয়া থেকে বেনসন চাইছেন আমরা যেন স্যাম্পেলের দাঁত একটা একটা করে হাতুড়ি দিয়ে তুলে ফেলি। অফকোর্স, কোয়াইট ইন্টারেস্টিং। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। হ্যাঁ, পেশেন্স ফ্রেন্ড, সব হবে। এক এক করে সব অনুরোধ আপনাদের রাখা হবে। ইউ গাইজ জাস্ট পে দ্য টিপস। হ্যাঁ, মুখ বাঁধা অনিমেষ এমন সব অনুরোধ শুনতে পেয়ে আঁতকে ওঠে। নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। আবারও অভিজিতের গলা শোনা যায়। ইংরেজিতে সে বলে চলেছে ডার্ক ওয়েবের দর্শকদের, শান্ত নিরীহ মুরগির চেয়ে তোমরা যে তাগড়াই মুরগি কাটা পছন্দ করো আমরা জানি, আর সেই জন্যই আমাদের এই এপিসোড। সবাই সঙ্গে থাকুন। দীনেশ তৈরি ছিল সরঞ্জাম নিয়ে। অভিজিতের নির্দেশ পেয়ে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এগিয়ে যেতে থাকে দীনেশ। অনলাইনে আসা অনুরোধ মতন তার 16টা দাঁত উপড়ে নেওয়া হলো। লিভারের কেরামতিতে ডান হাত উল্টো দিকে ঘুরিয়ে হাত ভেঙে দেওয়া হলো।
পা অর্ধেক কেটে রেখে দেওয়া হলো। কাঁটা লাগানো চাকা চালিয়ে পিঠের পাখার অংশে গভীরভাবে ক্ষত তৈরি করা হলো। রক্ত ছিটকে পড়ে দেওয়াল লাল হয়ে উঠল। যত বেশি রক্ত তত যেন ভিউয়ার্স। ডার্ক ওয়েব যেন কোনো এক অন্ধকার জগৎ, যেখানে মানসিক রোগী ও অপরাধীদের আনাগোনা। এভাবে ঘণ্টাখানেক চলার পর অত্যধিক রক্তপাতে মৃতপ্রায় অনিমেষ। এই মুহূর্তে হঠাৎ অভিজিৎ বলে উঠলেন, সো ফ্রেন্ডস, আপনাদের অনুরোধ মতোই বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হলো আজকে স্যাম্পলের উপর। এবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল ট্রিটমেন্ট শুধুমাত্র আমাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। ড্রিলিং মেশিন দিয়ে স্যাম্পলের উপর এবার একটা ট্রিটমেন্ট স্টার্ট হবে। খুলে ফেলা হবে তার মাথার খুলি। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন অফকোর্স। দিনের সাথে ড্রিলিং মেশিন তুলে নেয়, এগিয়ে যেতে থাকে অনিমেষের দিকে। অনিমেষের মুখের বাঁধন খুলে দিয়ে অভিজিৎ অট্টহাসে কেঁপে ওঠে ঘর। অনিমেষ দিনেশকে এগিয়ে আসতে দেখে দুর্বল কণ্ঠে বলে ওঠে, না না না, দিনেশ দিনেশ প্লিজ না, অভিজিৎ বাবু থামান ওকে প্লিজ না। ঘুরতে থাকা ড্রিলার অনিমেষের কপালে ঠেকাতেই দেওয়ালে আবারও রক্ত ছিটকে পড়ল। অভিজিৎবাবু কাগজ পড়ছেন টেবিলে বসে। তার 3 পোষ্য তখন দুপুরে রান্না করা মানুষের মাংসগুলো অতি তৃপ্তিতে খাচ্ছেন। অনিমেষবাবুর মতন পাপী মানুষদের মাংসের স্বাদ হয়তো অনেকটাই বেশি, তাই হয়তো গোগ্রাসে গিলছে তারা। 8টা বাজতেই সামনে খোলা ল্যাপটপে ডার্ক ওয়েব থেকে বার্তা এসে পৌঁছলো। Counselor Pranab Dandpat on his way. Keep Dinesh ready to welcome him for the next treatment. ভিন দেশ থেকে তার হয়ে কাজ করা হ্যাকারের থেকে মেসেজটা পেতেই দিনেশকে বলে উঠল, দিনেশ, তুমি চলে যাও রাস্তার ধারে। শিকার বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। দিনেশ তৎক্ষণাৎ বেরিয়ে যেতেই অভিজিৎবাবু ঘুরে তাকালেন তার পোষ্যগুলোর দিকে। তারা তখন খাওয়া শেষ করে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তার দিকে। তাদের এই দশা দেখে অভিজিৎ বলে উঠল, জাস্ট হ্যাভ পেশেন্স, আর একটু ধৈর্য ধর। নতুন স্যাম্পল, নতুন রেসিপি আবার আসছে তোমাদের জন্য। অ্যান্ড আই উইল কুক বেটার দ্যান দ্য প্রিভিয়াস টাইম। ট্রিটমেন্ট হয়ে গেলেই ফ্রেশ মাংস রান্না করা হবে, এবং এবার কিন্তু নতুন রেসিপি তোমাদের জন্য। আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ, এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে। খুব তাড়াতাড়ি হাজির হব আবার একটি নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায়।